বেশ খানিকটা নতুনত্ব। বসুন্ধরা ম্যাডাম খুব সুন্দরভাবে তার মাতৃভাষায় বক্তব্য পরিবেশন করেছেন। নিখাত ম্যাডাম তাঁর মতো করে নতুন ভাষায় বক্তব্য রেখেছেন। সর্বোপরি শ্রাবণী ম্যাডাম আসার পর আমরা যখন কোনো একটা অনুষ্ঠান বা কোনো কিছু হয় তখন তার মাত্রাগত কালগত যে পরিবর্তন ঘটে সেরকম একটা পরিবর্তনের ছোঁয়া পেয়েছি শ্রাবণী ম্যাডামের বক্তব্যে, এবং এই আক্ষেপ খুব স্বাভাবিক যে আজকের দিনটিতে আমরা অনেকেই আলমিরা থেকে ভাঁজ ভেঙেছি শাড়ি, ভাঁজ ভেঙে বার করেছি পাঞ্জাবিকে, এখনো তাদের ন্যাপথলিনের গন্ধ। শুধু একটি দিন, আবার একটি 21শে ফেব্রুয়ারি, আবার একটি পয়লা বৈশাখ, তারপর আমাদের উৎসব উদযাপন, ভাষা নিয়ে অরণ্যের রোদন, তারপর আবার নিশ্চিন্তে শীত ঘুরে চলে যাব সময়ের সঙ্গে তাল মেলাতে। প্রতিদিনের রবিবার ছুটিও আমাকে এটা আমার স্নেহের ফারুক নিয়মিত দিয়ে থাকে। সেখানে অনন্ত চট্টোপাধ্যায়ের একটা আর্টিকেল পড়ছি, তাতে দেখলাম একটা জায়গায় বিজ্ঞাপন উনি দেখেছেন, গোপনে বাংলা ছাড়ান। গোপনে বাংলা ছাড়াতে গেলে কি করতে হবে? খুব সহজ কতগুলো কাজ করতে হবে। আমরা ছোটবেলায় শুনতাম এবং বড় হয়েও দেখেছি যে যখন কোনো মা সন্তান সম্ভবা হন তখন তাকে ধর্মকথা নীতি কথাগুলো বেশি করে শোনানো, তার ঘরের আশেপাশে খুব সুন্দর বাচ্চা এবং ফুল এগুলো ছবি রাখা, যাতে করে ওই পরীক্ষিতের মতো জ্ঞানী বাচ্চার জন্ম হয়। এখন মা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, মা এখন রামায়ণ মহাভারতের গল্প শুনেন না। পারলে ফেলুদাটাও যদি অন্য কোনো ভাষায় এডিট করে দেওয়া হতো তাহলে হয়তো তিনি বাংলা সিনেমাটা দেখতেন। ওনার সে ধৈর্য নেই। আমরা বিরক্ত করলে মা আমাদেরকে গল্প বলতেন কাজ করতে করতে, শিখেছিলেন। এখন বাচ্চা বিরক্ত করলে মা মোবাইলটা ধরিয়ে দেয়, বলে না বাবা তুমিও শান্তিতে থাকো, আমাকেও শান্তিতে থাকতে দাও। খুব ছোট ছোট বিষয় আমরা প্রতিনিয়ত করে চলি, অর্থাৎ পারিবারিক পরিবেশটাকেই আমরা নিজেরা বদলে নিয়েছি। কথায় কথায় বলতে পারি যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইংরেজি না শিখলে আমি চলতে পারবো না, টেকনোলজিক্যালি আমাকে যদি সাউন্ড হতে হয় তাহলে আমাকে ইংরেজি শিখতে হবে। ঠিকই, আমি কলকাতায় গিয়ে যখন আমার গ্রামের ভাষায় বলি ক্যানি খাবো, হোস্টেলে গিয়ে প্রতিনিয়ত বন্ধুদের কাছে শুনতে পেয়েছি আমার নিজের ভাষা, যেটা আমার ভেতর থেকে আসে, যে ভাষাটাকে আমি ফিল করতে পারি, সেটাকে বাদ দিয়ে আমাকে কলকাতা কেন্দ্রিক তথাকথিত বাবুদের ভাষা বলতে হবে, তার ব্যাকরণগত কোনো তাৎপর্য থাক বা না থাক। আমি লজ্জিত হই, আমি কুণ্ঠিত হই। মায়ের ভাষা না মাসির ভাষা সে নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু যে কথায় আমি সাবলীল, যে কথায় আমি আমার ভেতরের ভাবনাটাকে সঠিকভাবে উপস্থাপিত করতে পারি, সেটা যদি আমার পল্লীগ্রামের ভাষা হয়, সে ভাষা তোমার কাছে এও ভাষা হতে পারে, কিন্তু সেটি আমার কাছে শ্রদ্ধা। এই মানসিকতা, এই দৃঢ়তা যদি নিজের মধ্যে রাখতে পারি তাহলে এই ভাষা বাঁচবে, না হলে বাঁচবে না। ইংরেজি তো বড়, আজকে 21শে ফেব্রুয়ারি পালন করছি। আমরা কতজন জানি যে 1359 সালে ওই 21শে ফেব্রুয়ারি বাংলা গেটটা কি ছিল? 8ই ফাল্গুন। আমরা খবর রাখি, আমরা 21শে ফেব্রুয়ারি নিয়ে কথা বলি। ঠিক আছে, বাংলাদেশ থেকে যখন কোনো
বাঙালি ভাই আসেন নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা, তাদের যে ভাষা শুনি তখন আমি আবার ঘটি হয়ে যাই। ওরা তো বাঙাল, আমাদের নিজেদের মধ্যেই মিলে বাবা, সেখানে আবার আন্তর্জাতিক ভাষা আন্দোলন কথা হচ্ছে। সবচাইতে যেটা আমার কাছে বেদনার মনে হয়েছে, এবং এই বেদনা শুধু আমার নয়, আমার সুভাষচন্দ্র বোস ইঞ্জিনিয়ারিং কলেজ পরিবার, যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জানবার সালাম কত স্মরণ করি, ঠিক আছে, 52 আন্দোলন হয়েছিল, তার জন্য 71 মুক্তিযুদ্ধ হল, ঢাকার রাজপথে কতগুলো গুলি চলেছিল, তার উপরে সুনীল বাবুরা কি লিখেছিলেন, আজও সেখানে কিভাবে মাতৃভাষা দিবস পালিত হয়। আমরা নানা অঙ্গিকে নানা সময়ে আজকের দিনে অনেক বই বেরোয়, এবং সেই বইগুলো দেখে আমরা দেখি যে বিভিন্ন আর্টিকেল বেরোয়, খবরের কাগজে দুটো একটা লেখা বেরোয়, সেগুলো আমরা পড়ি। কিন্তু আমরা নিজেদের যারা মনীষী, যাদের জন্য আমরা গর্ব অনুভব করি, শ্রাবণী ম্যাডাম জানি আক্ষেপ করছিলেন, সেই রকমই একজন 1824 সালে জন্মানো প্রবাদ প্রতীক, আমাদের সাহিত্য জগতে যদি বিশেষ কোনো বাঁকের কথা বলি, তাহলে যে মানুষটিকে দিয়ে শুরু হয়েছিল সেই মাইকেল মধুসূদন দত্ত জন্মেছিলেন গত 24শে জানুয়ারি, তার 200 বছর হয়ে গেল। আমরা একটি অনুষ্ঠান করি, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে মাতৃভাষা দিবস নিয়ে আক্ষেপের কথা বলছি। সিলেবাসে না থাকলে সে জিনিস পড়া যাবে না, তাহলে কি হবে? অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, ওএমআর। তো ওএমআর দিয়ে কি হবে? আকাশ বাইজুর মতো প্রতিষ্ঠান আছে, সে তোমাকে মেশিনের মতো তৈরি করে দেবে, তুমি খুশ, ভালো রেজাল্ট, তোমার বাবা মা খুশ, যাক টাকাটা জলে পড়ে। কিন্তু এই অবজেক্টিভের পিছনে যদি সাবজেক্টিভ কিছু না থেকে থাকে, তাহলে 3 দিন পরেই ওই উত্তরগুলো মাথা থেকে হারিয়ে যায়, আমাদের দেশ যাবে। সেটা কি শিক্ষা প্রতিষ্ঠান দেবে? সিলেবাসের রদবদল করলে কি সেই জিনিসটা হয়ে যাবে? পারিবারিক পরিবেশের কি কোনো মূল্য নেই? আমরা যারা আক্ষেপ করি যে ছেলে মেয়েরা রবি ঠাকুর সম্পর্কে জানে না, নজরুল সম্পর্কে জানে না, তারা বোধহয় আর্থসামাজিক ব্যাপারগুলোকেও কিছুটা ইচ্ছে করে, কিছুটা জেনে বুঝে, কিছুটা না বুঝে এড়িয়ে যায়। কারণ আমার পরিবারে যদি সেই পরিবেশ না, তাহলে আমি ছোটবেলা থেকেই বাইরের বিষয়গুলো শিখবো কোথায়? রামায়ণ মহাভারত আমাকে পড়তে হয়নি কোনোদিন। হ্যাঁ, আমাকে পড়ে যেটা জানতে হয়েছে সেটা কি, যে আমাদের সাধারণ পরিবারগুলোতে, আমাদের বঙ্গদেশে আমরা কখনো বাল্মীকি রামায়ণটা পাই না। আমাদের কীর্তিবাসী রামায়ণ দিয়েই যাত্রা শুরু হয়েছে, এবং সেটাই মূলত আমাদের ঘরে আছে, আমরা সেটা দেখি। আমি রামায়ণে ঢুকলাম, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমার একেবারে অতি নগণ্য যেটুকুনি ধারণা, সেইটুকুনি রাখবার জন্য আমি ধারণা বলছি এই কারণে, যে আমার দুটো কথা ছোটবেলা থেকে, আমি গ্রামে জন্মেছি এবং একেবারে বই গ্রাম। আমি আমার কলেজ অবস্থায় আমার গ্রামে ইলেকট্রিক ছিল, লণ্ঠন, সেই সম্বল করে পড়াশোনা করেছি। ফলে এটা বলছি এই কারণে যে ওই রকম একটি গ্রামে জন্মে যখন মাস্টারমশাইদের কাছে বাড়িতে বিভিন্ন সময় মাইকেল সম্পর্কে কোনো আলোচনা শুনতাম, বা হয়তো কোনো একটা স্কুলের পাঠ্য আছে একটা কবিতা মাইকেলের পড়তে হবে, তখন মাইকেল সম্বন্ধে পড়তে গিয়ে দুটো জিনিস খুব খটকাবে। আমি দীর্ঘদিন ভেবেছি সেটা হচ্ছে, এক, মাইকেল বাংলা ভাষাকে ঘৃণা করত, যে কারণে ওই ক্যাপটিভ লেডির মতো
রচনা করতে চলে, যে কারণে হেনরিয়েটার গর্ভে তার 4টি সন্তান। মাইকেলের ভারতীয় ধর্মের প্রতি অনীহা আছে, উনি হিন্দু ধর্মকে ঘৃণা করতেন, তাই তিনি খ্রিস্টান হয়েছে। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে এসেই তিনি মূলত খ্রিস্টান হয়েছিলেন। ফলে এই দুটি মূল অভিযোগ, এক, তিনি ভারতীয় সংস্কৃতি এবং ধর্মকে অবজ্ঞা করতেন, দুই, তিনি নিজের মাতৃভাষাকে ছেড়ে ইংরেজি নিয়ে চর্চা করতে শুরু করেছিলেন। আমি দীর্ঘদিন ভেবেছি যে মাইকেলের মতো একটা দিকপাল এরকমটা করলে এর পিছনে কি সত্যি কোনো রহস্য নেই? আজকের দিনে গোলাম মসজিদের বাংলাদেশে বসে যখন গবেষণা করছেন, আবুল ফজলের মতো বিখ্যাত উদ্ভাবক মাইকেলকে নিয়ে গবেষণা করছেন, তখন এই বিনির্মাণ তত্ত্বের মধ্য দিয়ে মাইকেলের এই প্রশ্ন দুটোর উত্তরের আভাস পাচ্ছে। কি আভাস? দেখুন, আমি শুরু করেছিলাম যে গোপনে মাতৃভাষা ছাড়া, তার জন্য গর্ভস্থ অবস্থায় মায়ের হাতে মোবাইল এবং সেখানে সে অন্যান্য ভাষার গল্পগুলো শুনছে, পড়ছে, লিখছে। ফলে জন্মের আগে থেকেই তার মধ্যে বাংলার কালচারটা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আমার ছেলেটা না বাংলাটা একেবারেই বলতে পারে না। বাবু প্রসাদ মজুমদারের কথা মনে পড়বে, সত্য তিনি সর্বত করছেন, এটা বলতে পারি আমার হচ্ছে নাকি। আমি একটা বাচ্চাকে পিপিলিকা বানিয়ে রশ্মি দিয়ে গন্ডগোল করবে, সেটাতে আমি বাবা বা মা হলে খুব একটা দোষের বলে করবো না। কিন্তু আমি যদি স্যালেড পাচ্ছেন স্যুট লিখতে গিয়ে দেখি বানান ভুল করেছে, তাহলে কানটি মূলে দেবো, সেটা আমার কাছে কিন্তু আত্মসম্মান। কারণ তুমি ইংরেজি বানান ভুল করছো না, বাংলা ওটা নিয়ে সমস্যা। তুমি বাংলা শিখবে না, তুমি বাংলায় কোন রকমে পাশ করবে, এগুলো বলতে পারবে, কিন্তু ইংরেজি করবে না, কারণ ওখানে রুটি রুটির প্রশ্ন আছে। আপনারা ইংলিশ বলে সিনেমাটা দেখেছেন? শশী শ্রীদেবী, এই শশী একটা ক্লিপিংস মনে করুন। উনি যখন আমেরিকায় গেছেন, $10 দিয়ে তিনি যখন কফি, স্ন্যাক্স এগুলো খাবেন, এই এমিলি বলে যে মহিলা ওইখানে কাউন্টারে ছিলেন, তার সঙ্গে তার একটা কমিউনিকেশন প্রবলেম। বলছে একটা কফি, বলছে ইয়েস, নেক্সট কফি, বলছে ও নাইস কফি। এমিলি নেক্সট কফি বলে যে কিছু একটা হয়, কারণ ওই ক্যাপাচিনো বা কি এরকম সব আজকাল আছে, ওখানে আমরা ভালো করতে পারবো, ও ওই সব বলছে। লাস্ট অফ অল বিরাট হয়ে গেছে, লাইন বড়, বিরক্ত হচ্ছে। শেষ পর্যন্ত $10, যাই হোক কোন রকম ভাবে স্যান্ডউইচ যে করে নিয়ে তারপর তো সে হাত থেকে ফেললো, ঘাবড়ে গেল এবং পরে বাইরে এসে বসে খাচ্ছে। সমস্যাটা কে তৈরি করবে? শশী তো ইংরেজি জানতো, সে তো তার ফ্যামিলিকে আরো সুখী দেখতে চেয়েছিল। কমিউনিকেশন গ্যাপ হয়ে গেল, কারণ এই এমিলি যে ইংরেজিটা বলছিল সেটা মার্কিন কলিউকাল ইংলিশ, সেই ইংলিশটা শশী জানতো না। যারা দেখেননি সিনেমাটা একটু ভালো করে দেখবেন, কারণ এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে। যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে ভাবনা চিন্তা করেন, তাদেরও অনেক নতুন নতুন দিক সামনে আসবে। যে একজন কাস্টমারকে যদি আমাকে সার্ভিস দিতে হয়, তাহলে আমার সবচেয়ে ভালো কি ছিল, আমি ওখানে ডিজিটাল কোনো একটা বোর্ড রাখতে পারতাম, আমি একটা কম্পিউটার রাখতে পারতাম, যেখানে দ্বিভাষী যারা তারা গিয়ে ক্লিক করে তার মতো করে সেটাকে দেখে নিতে পারবে। আমি তার জন্য কাউন্টারে একজন আলাদা ভদ্রলোককে হেল্প করার জন্য রাখতে পারতাম, অনেক ভাষা জানে এরকম মানুষকে রিক্রুট করতে পারতাম। বিজনেসের ক্ষেত্রে এগুলো সুবিধাজনক ছিল, কিন্তু ওখানে আমরা দেখলাম যে কমিউনিকেশন গ্যাপ হয়ে গেল।
এই ঘটনাটা কিন্তু ওই মুর্শিদাবাদের গৈগ্রাম থেকে যাওয়া একটি ছেলে যখন কলকাতার বড় রেস্টুরেন্টে খেতে যায় তখন কিন্তু সেই সমস্যাটা হয়। সে কাঁটা চামচ আর ছুরি দিয়ে মোগলাই পরোটা কাটতে পারছে না, কাটতে গিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে, বাকিরা খাওয়া বন্ধ করে দিচ্ছে। মঙ্গল গ্রহের একটি প্রাণী আসিয়াছে। লাস্টে বিরক্ত হয়ে কাঁটা চামচ আর ওই ছুরিটিকে পাশে ফেলে দিয়ে বলল, খাওয়া তুই খোঁজ দেবে। ভেতরে এটা হাস্যরস উদ্রেক করার মতো কোনো বিষয় নয়, কিন্তু আমাদের সেই সহানুভূতির দৃষ্টিভঙ্গিটা নেই। মাইকেলের ক্ষেত্রেও এই ঘটনা ব্যতিক্রম ঘটেনি। তিনি যখন যশোর থেকে কলকাতায় গেলেন 10 বছরের বালক, সালটা 1834। আমি 1834 সালটিকে ম্যাডাম বলেন আমি ইতিহাস নিয়ে ওই পথে যাব না, আমি তাই একটু যতই হোক আমার ডিপার্টমেন্ট। এই 1834 সালটিকে আমি প্রত্যেককে বলবো একটু প্রেক্ষাপটটা ভাবতে। কি হয়েছে? পপুলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, বেথুন কলেজ, সবচেয়ে বড় যে ইংলিশ গ্রামার স্কুলে মাইকেলকে ভর্তি করা, সেই গ্রামার স্কুলে মাইকেল যাচ্ছেন। আর মাইকেলের অবস্থা কিন্তু তখন ওই গ্রাম থেকে যাওয়া কলকাতা একেবারে অত্যন্ত আভিজাত্যপূর্ণ এলাকার হোস্টেলে থাকবার ক্ষেত্রে সবসময় বন্ধুদের খোঁজা খাওয়ার যে পরিবেশ, সেই পরিবেশটা মাইকেলকে ফিল করতে হচ্ছে, কারণ যশোরের ভাষায় কথা বলছে, হীনমন্যতা শুরু হয়েছে। ওই যে বাচ্চা জন্মানোর আগে পরিবেশটাকে শান্তিপূর্ণ করে রাখা ধর্মীয় কথা, তার কারণ বাচ্চা যে পরিবেশ দিয়ে বড় হয় বাচ্চার উপর সেই পরিবেশের প্রভাব পড়ে। উনি দেখাতে চাইলেন হাম কিসি সে কাম নেই, বাপের পয়সা আছে, চলো বজরা করে যাচ্ছে, বন্ধু বান্ধবকে গিফট দিচ্ছে, আমাকে দেখাতে হবে। তারপর আমি খুব সংক্ষেপে ছুঁয়ে যাচ্ছি, এগুলো তো পড়লে পরে আরো ভালো বুঝবেন। হিন্দু কলেজে মাইকেল হিন্দু কলেজে আসার পর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে তখন কিন্তু ইয়ং বেঙ্গলের একটা বিরাট বাধা চলছে। উল্টো দিকে হিন্দু কলেজের যে সিলেবাস, এ নিয়ে পরবর্তীকালে গোলাম মুর্শিদের একটা ভালো রকমের গবেষণা আছে, যদি নিজে সার্চ করেন পেতে পারেন। উনি দেখাচ্ছেন যে এখানে বোধহয় একটা পলিটিক্যাল ইডিওলজি কাজ করছিল। সেটা হচ্ছে হিন্দু কলেজের ইংরেজি সিলেবাস, তার যে গদ্যাংশ ছিল সেই গদ্যগুলো অত্যন্ত সহজ সরল ভাবে লেখা। উল্টো দিকে বাংলার যে ক্লাস, তার রচনাগুলো মাইকেলের আগে তো বয়ার ছন্দ বা ওই খেওর এছাড়া কিছু ছিল না। অমৃতাক্ষর ছন্দ তো মাইকেলের হাত ধরে এলো, কারণ তা না হলে তো ওই মিল্টন কলেজ স্ট্রিটে চলে এলেন মাইকেলের হাত ধরে, ওই ভার্জিল লোকের মুখে মুখে ঘুরতে শুরু করলো ওই মাইকেলের সৌজন্যে ফলে উনি চলে এলেন এখানটায়। ফলে একটা ট্র্যাডিশনাল চেঞ্জ হয়ে গেল বাংলা সাহিত্যে। এই চেঞ্জটা আমরা কিন্তু পরবর্তীকালে বঙ্কিমবাবুর মধ্যে দেখেছিলাম, যদিও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা সাহিত্য সম্রাট জানি, কিন্তু বঙ্কিমবাবুর যে ললিতার মতো কাব্যগ্রন্থ আছে সেটা আমরা অনেক, তিনখানা আছে, প্রথম দিকে এগুলো লিখেছি। যাই হোক, স্বাভাবিক কারণে বাংলাটি বড্ড খটমেটে, ওটা নেওয়া যায় না, ইংরেজিটা নেওয়া যায়, আর সাহেবরা ওইভাবে চলে, তাহলে আমাকেও ওইটা করতে হবে। এই যে অনুকরণ প্রিয়তা একটা ছোট বাচ্চার ছোটবেলা থেকে, সেই ব্যাপারটা মাইকেলের উপরে প্রভাব ফেলল। তারপরে উনি ধর্ম ত্যাগ করলেন।
তো সবাই বললো ধর্ম ত্যাগ করলো কেন? উনি যখন ওই রেবেকাকে বিয়ে করছেন, সম্ভবত ওই নাম রেবেলা বা রেবেকা, যাই হোক, তো কেন উনি ওনারা বন্ধুকে চিঠি লিখেছিলেন, এগুলো প্রকাশ্যে আসেনি, এনারা গবেষণা করতে গিয়ে আনছেন। অত্যন্ত আনন্দের খবর, বাংলা ভাষা থাকবে, এটাই আশার কথা। বন্ধুকে লিখছেন যে দেখো, আমার বাড়িতে আমার বিবাহের সমস্ত পাতা কথা করিয়া ফিরিয়াছে, তো বিয়ে করতে হবে কাকে কি না হয়? মাইকেল কদাপি নয়, কারণ উনি ব্রিটিশ কালচারটা ভালো করে জানেন, এটা অন্যায় এটা উনি জানেন। ইয়ং বেঙ্গলের সবাই তার বন্ধু, অক্ষয় কুমার দত্তের মতন লোক বাংলা ভাষাকে বাঁচানোর জন্য লড়াই করছেন, দেবেন্দ্রনাথের মতন মানুষরা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য দেবেনবাবু এই কাজ করেছিলেন। তারপরে তো জ্যোতি দাদা, হেমেন্দ্রনাথ প্রত্যেকেরই ভাষা নিয়ে একটা একটা করে আলাদা আলাদা সমিতি গঠন এবং তার কাজ কারবার আছে। এই 19 শতকের এইরকম একটা বাতাবরণের মধ্যে দিয়ে মাইকেল বেড়ে উঠলেন পুরো ইংরেজি কালচারে, এবং তারপরে উনি ঠিক করলেন যে উনি বিয়ে করবেন না। কিন্তু রাজনারায়ণ দত্ত, দ্য গ্রেট রাজনারায়ণ দত্ত হচ্ছেন তার বাবা। ভদ্রলোক উকিল, অ্যাকচুয়ালি কেমন উকিল সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি। মাইকেল ঠিক করলেন যে আমি তো বাড়িতে না করতে পারছি না, বিয়ে তোমার দেবে, আর আমার যা পরিবারের ব্যাকগ্রাউন্ড, তাতে আমি যদি হিন্দুর থেকে ব্রাহ্ম হয়ে যায়, কারণ তখন ব্রাহ্ম হওয়াটা সহজ, ব্রাহ্ম হয়ে যায়, তাও ওরা কিছু মনে করবে বিয়ে, তাহলে চলো সবচেয়ে সহজ কাজ কি, হয়ে যাও খ্রিস্টান, কোন হিন্দু বাপে বিয়ে দেবে। মাইকেল হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষী হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন, এটা একেবারেই সত্য। সুদীর্ঘকাল ধরে জিনিসগুলো আছে। দ্বিতীয় হচ্ছে হেনরিয়েটা, মাইকেল তাকে বিয়ে করে, কিন্তু মাইকেলের 4 সন্তানের মধ্যে বড় সন্তানের নাম বাংলা টিচাররা আবার আছে, ওগুলোই ধরবে। শর্মিষ্ঠা নাটক তার মেন নাম। কিন্তু মাইকেলের সবচেয়ে মজার ব্যাপার যেটা, যে যখন ইংল্যান্ডে গিয়ে উনি দেখলেন যে ক্যাপিটাল লেডি যেটা, সেটা প্রচন্ড সমাজ। পরে যখন মাইকেল ফিরে, তিনি কিন্তু আর ইংরেজি সাহিত্যের দিকে যান না, কারণ তাকে ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা না করার পরামর্শটা দিয়েছিলেন প্রাতঃস্মরণীয় ড্রিঙ্কওয়াটার বেথুন সাহেব নিজে, তুমি বাংলা লিখো। এবার বীরাঙ্গনা, যদিও বীরাঙ্গনা যদি আমরা প্রকাশকাল দেখি তাহলে দেখব যে মেঘনাদ বধ কাব্যের পরে প্রকাশিত হয়েছে, অন্তত সেটা লেখা হয়েছে আরো অনেক আগে। এবং মজার ব্যাপার, বীরাঙ্গনায় আপনারা জানেন সবাই যে 11 জন মহিলার সম্পর্কে তারা তাদের প্রেমিক বা হাজব্যান্ডকে চিঠি লিখছে, তার উপরে এই বীরাঙ্গনা প্রকাশ পাওয়ার পর সবাই ভেবেছিল যে এবার বোধহয় মাইকেলের অবস্থা শেষ। কিন্তু তথাকথিত গোঁড়া ব্রাহ্মণবাদী সমাজ সাদরে গ্রহণ করল, এবং তার পরবর্তীতে অন্তত 40খানা বইয়ের খবর আবুল ফজল সাহেব দিচ্ছেন যে ওই স্টাইলে লেখা হয়েছে। মাইকেল মেঘনাদ কাব্যে যদি তার মধ্যে সামান্যতম হিন্দু বিদ্বেষ থাকতো, তাহলে ভারতবর্ষের এই মহাকাব্যকে তিনি বেছে নিতেন না, তিনি নিলেন। এবং আমি যে বাল্মীকির সঙ্গে কৃত্তিবাস বোঝার পার্থক্য আপনারা অনেকেই জানেন, যে ওই কৃত্তিবাস দেখিয়েছিলেন ওই সীতার পাতাল প্রবেশ বাল্মীকি রামায়ণে নিয়ে। এই যে অকাল বোধনের গল্প আমরা বাল্মীকি রামায়ণে নিই। ভারতবর্ষে অন্তত 14খানা রামায়ণ আছে। মাইকেলের বিশেষত্বটা অন্য জায়গায়,
নায়ককে প্রতিনায়কে পরিণত করো। রাক্ষস, অসুর, আরে ভাই কি এমন ঘটলো? আমি দেখতে খুঁজছি তাই বলে কোনো সুন্দরকে আমার ভালোবাসতে ইচ্ছে করবে না? তো সুপ্রখা দেখতে খারাপ, ঠিক আছে, তো নামের মতন সুপুরুষকে দেখে তার মনে একটু প্রেম যাক, ঠিক আছে, অনেক কিছু নেই, ঠিক আছে। তো তোকে বললো নাকটা কেটে আয়, তুই দাদাকে বেশি খুশি করতে গিয়ে কানগুলো কেটে দিবি। চলে গেল দাদার কাছে রাবণ। দাদা শিকা সুন্দরী বলে আমার কথা দিল, তুলে পরবর্তীকালে এই পক্ষ কম যায় না, এই পক্ষ পরবর্তীকালে শিকা মানে সম্পদ, সম্পদ নিয়ে আসতে হবে, রাখতে হবে। বিবেকানন্দ আবার অন্যভাবে দেখছেন ঘটনাটাকে। বিবেকানন্দ আবার দেখছেন, উনি বলছেন যে এটা এক ধরনের উপনিবেশিকরণ, আর্যদের কর্তৃক অনার্যদের উপরে উপনিবেশ স্থাপনের একটা উজ্জ্বলতম নিদর্শন হিসেবে বিবেকানন্দ দেখছেন। কিন্তু মাইকেল দেখালেন যে তুমি রাবণের যে শক্তিটাকে তার দোষ বলে দেখছো সেটা আসলে গুণ। তুমি ওই নিকুম্বিলা যজ্ঞগৃহে যে অন্যায় করে তুমি মেঘনাথকে মারলে, তোমার পক্ষে কে ছিল? লক্ষণ তো অক্কা পেয়ে গেছিল শক্তিশাল দেখে, বিসর্গকরণে আনতে হলো ওটা পাহাড়, যাই হোক তাতেও হলো না সেই। তারপরে তো রাজপুত্রকে তুলে আনতে হলো সেই ওখান থেকে। মাইকেল প্রতিস্পর্ধা, আর্য অনার্য বিভেদের মধ্যে মাইকেল দেখালেন যে ওটাও একটা সভ্যতা, যেমন তেমনি অনার্য সভ্যতারও অনেক কিছু বিশেষত্ব ছিল এবং সেগুলোকে তোমাকে মেনে নিতে হবে। তুমি সেই গুণটাকে অস্বীকার করতে পারো না। এবং ভারতবর্ষে এই মুহূর্তে যে প্রান্তিক মানুষগুলো ওই দীনকৃষ্ণ ঠাকুরের মতন কিছু লোক অবশ্যই থাকবে, উঠে আসছে, মতুয়া সম্প্রদায় উঠে আসছে। বাংলার রাজনীতিতে যে ভাইজানের উত্থান, আমরা বোধহয় আস্তে আস্তে ওই একটা তৈরি করা চালচিত্রের মধ্যে দিয়ে এখন তার একটা পরিণতি দিয়ে দিচ্ছে। মানুষকে সম্মান, মানুষকে মূল্য, সেই মানুষেরই ভাব প্রকাশের মাধ্যম ভাষা। সুতরাং মানুষটাকে যদি গুরুত্ব না দাও তাহলে তার ভাষাটাকেও তুমি কখনো গুরুত্ব দেবে না, আর মানুষটা না টিকলে ভাষাটা টিকবে। শ্রদ্ধা যোগ্য মেঘনাথ কাব্য লেখা সাহিত্যের ক্ষেত্রে একটা বিরাট পথ পরিবর্তন ঘটানো। সেই মাইকেল এরকম চরিত্রের হয়ে গেলেন, তার পিছনে যেমন কথা বললাম ঠিক তেমনই আর একজন ভদ্রলোকের কথা বলব। তিনি যোগীন্দ্রনাথ বসু। এই যোগীন্দ্রনাথ বসু রাজনারায়ণ দত্তের জীবনী লিখেছেন এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে হুবহু আবেগ চরিত্র পেয়েছেন, ব্যক্তি চরিত্রের দিক দিয়ে হুবহু আবেগ। যে কারণে মাইকেল যখন ম্যাড্রাসে যাচ্ছেন, তো ম্যাড্রাসে গিয়ে উনি জাহাজে যখন লিখছেন তখন লিখছেন পিতা রাজনারায়ণ দত্ত সুপ্রিম কোর্টের উকিল, আদৌ নয় কিন্তু মুন্সি আদালতে। ওই যে ছোটবেলার থেকে আমি কারোর থেকে কম নই, আমি ইংরেজদের মতো, এই ব্যাপারটা পরে অভ্যেসে পরিণত হয়ে গেল। ওর বাবা একজন সামান্য মুন্সি ছিলেন, কিন্তু ফার্সিটা খুব ভালো জানতেন। ফলে সংস্কৃত ফার্সি বাড়িতেই শিখেছিলেন, বাকি ভাষাগুলো হিন্দু কলেজে গিয়ে শিখতেন। গ্রিক, ল্যাটিন এগুলোতে উনি চর্চা করলেন। ইনি সবসময় এটা দেখাতে চেষ্টা করছেন যে আমি খুব বড় ঘরে। ইভেন ইংল্যান্ডে যখন যাচ্ছেন তখন নাম লেখার পরে ডেডিকেশনের জায়গায় লিখছেন স্টুডেন্ট অফ বিশপ কলেজ। মানে দেখো, শ্বেতাঙ্গরা শুধু পড়ে না, আমি কৃষ্ণাঙ্গ হয়েও বিশপ কলেজে ছাত্র। ফলে যে অহমিকা বোধ, ইংরেজের সঙ্গে নিজেকে সমান করে দেখা, এটা শুরু হয়েছিল বাপকে দেখেই। ওই গর্ভস্থ শিশুর গল্পটা আমি কারণেই বললাম যে শিশু যা দেখে সেটা দেখেই সে বড় হবে। তাই মাইকেলের মধ্যে এই ধরনের গুণ বলি বা দোষ বলি
তার পরিস্ফুট হয়েছিল। মাইকেল আজ থেকে 200 বছর আগে বাংলা সাহিত্যকে যা দিয়ে গেলেন, তা পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বহন করেছে। তা নাহলে রাবীন্দ্রিক চেতনার বাইরে কল্লোল গোষ্ঠীর প্রতিবাদ আমাদের তৈরি হবে। পরবর্তী সময়ে দৈনন্দিন বিষয়ে আমরা প্রতি মুহূর্তে সাহিত্যের সঙ্গে সাহিত্যের মিল এবং অমিল, এই যে বিষয়গুলোকে দেখতে পারে, তা মাইকেলের হাত দিয়ে শুরু হয়েছিল। মাইকেলই একমাত্র যিনি সাহিত্য দিয়ে সাহিত্যকে হত্যা করেছেন। ধন্যবাদ। আমাদের একটু ভুল হয়ে গেছে, যদি একটু মাইকেলের ছবিটা রাখতাম তাহলে বোধ হয় আন্তর্জাতিক ভাষা দিবসের সঙ্গে 20 শতবর্ষে মাইকেল